দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দেশি বিদেশি বিনিয়োগ আশায় $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ, দাবি অর্থমন্ত্রীর। বললেন চট্টগ্রাম হবে প্রধান লজিস্টিক হাব। সম্ভাবনাকে সেটা পুরোপুরি কাজে লাগিয়ে আমরা বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হওয়ার $1 ট্রিলিয়ন অর্থনীতির যে ফোরকাস্ট করেছি সেদিকে আমরা এগিয়ে যাব। চট্টগ্রামে ছিনতাইকারীদের হাতেও অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ চক্র সক্রিয় নগর জুড়ে। কয়েকদিনে মহড়া ও গুলির একাধিক ঘটনা ঘটলেও ধরা পড়েনি বেশিরভাগ অপরাধী। চট্টগ্রামে অ্যালুমিনিয়াম মিস্ত্রি আজাদ হত্যার নেপথ্যে মাদক বাণিজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের বিরোধ, এমনটাই বলছে পুলিশ ও স্থানীয়রা। কিলিং মিশনে সরাসরি অংশ নেয় 2 জন। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়া সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে বাজেট পেশের পর প্রথম চট্টগ্রাম গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন চট্টগ্রাম হবে দেশের প্রধান লজিস্টিক হাব। আর এই লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রকল্পের চিত্র তুলে ধরেন তিনি। বিমানবন্দরের সর্বস্তরের মানুষ অর্থমন্ত্রীকে সংবর্ধনা জানান। সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার পর প্রথমবার চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিটি মেয়র, বিএনপি নেতাকর্মী, চট্টগ্রাম চেম্বারের নেতাসহ ব্যবসায়ীরা। অর্থনৈতিক সম্ভাবনার কথা মাথায় রেখে বাজেটে চট্টগ্রাম নিয়ে পরিকল্পনা করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা একসাথে করতে যাচ্ছি। চিটাগাং কি, যেটা আগে আমি বারবার বলেছি চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য, সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। এবং চট্টগ্রাম এয়ারপোর্ট নিয়েও চিন্তা আছে, এটাকে কার্গো হাব, প্যাসেঞ্জার হাব করার, এটাও আছে পরিকল্পনার মধ্যে। বিদেশি প্রত্যক্ষ নিয়োগ, ক্যাপিটাল মার্কেট বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ দেশে আসছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন বাংলাদেশ এখন বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যে এগোনোর কথা জানান তিনি। অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে, যেটা আমরা পেয়েছি। এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব। বাংলাদেশ তার যে সম্ভাবনাকে সেটা পুরোপুরি কাজে লাগিয়ে আমরা বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হওয়ার $1 ট্রিলিয়ন অর্থনীতির যে ফোরকাস্ট করেছি সেদিকে আমরা এগিয়ে যাব। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডেঙ্গু ব্লক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় হামে শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের টিকা অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। 100% হামে কিন্তু ভ্যাকসিনেশন হয়ে গেছে। আগের যে সরকার যারা ছিল তাদের অব্যবস্থাপনার কারণে হামের টিকাগুলো তারা দেয় নাই, এবং তাদেরকে আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার বলা হয়েছে, তারপরে তারা করে নাই। কিন্তু এই সরকার আসার পরে 100% ভ্যাকসিনেশন হয়ে গেছে। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ছিনতাইকারীদের হাতেও এখন অবৈধ অস্ত্র। এদের সংঘবদ্ধ চক্র নগর জুড়ে সক্রিয়। চেকপোস্টে অস্ত্রসহ ধরা পড়া এক ছিনতাইকারী পুলিশকে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। চট্টগ্রামে গত কিছুদিন ধরে অস্ত্রের মহড়া আর পাশাপাশি গুলিবর্ষণের একাধিক ঘটনা ঘটলেও জড়িতদের বেশিরভাগ ধরা পড়েনি এখনো। আমিন জুটমিল বাজার রেলবিটে পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করেন হায়দার আলী জনি নামে মোটরসাইকেল আরোহী এই যুবক। তল্লাশি করে তার কাছে পাওয়া যায় অস্ত্র ও গুলি। পুলিশের দাবি তিনি সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত চক্রের সদস্য। এই অস্ত্রটি মূলত সে তার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছে মর্মে জানায়, অস্ত্র এবং মোটরসাইকেল। এবং এই অস্ত্র দিয়ে
সে ছিনতাই এবং ডাকাতি এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সে লিপ্ত বলে জানায়। পরবর্তীতে রিমান্ডে এনে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, অস্ত্রের উৎস অনুসন্ধান করব এবং তার এই গ্রুপের যে সমস্ত সদস্য রয়েছে তাদেরকে গ্রেফতার করে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এটা মূলত আসলে সে ওই এলাকার স্থানীয়, সে ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান বা দোকানপাটে সাদাবাজি সহ ছিনতাইয়ের কাজে অস্ত্র ব্যবহার করছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে তথ্য পাওয়া গেছে। চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র হাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি বেশ আলোচিত হয়। শীর্ষ সন্ত্রাসী বিভিন্ন বাহিনীর পাশাপাশি ছিচকে ছিনতাইকারীদের হাতেও মিলছে অবৈধ অস্ত্র। মাঝে মাঝে অভিযানে দু একজন ধরা পড়লেও ২৪-এর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি এখনো। যারা সন্ত্রাসী চট্টগ্রাম শহরে রয়েছে, যাদেরকে আমরা ধরতে পেরেছি অথবা আমরা যাদেরকে এখনো ধরতে পারিনি, সন্ত্রাসীদের তালিকা আমাদের কাছে রয়েছে। এরপরেও আপনারা জানেন যে সম্প্রতি চট্টগ্রামে কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। আমি আগাম কিছু আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বিষয়ে আমাদের খুব ভালো কিছু অগ্রগতি রয়েছে। গত কিছুদিন ধরে চাঁদার দাবিতে চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ীর বাসা এবং শিল্প কারখানার সামনে অস্ত্র হাতে মহড়া দেয়া এবং গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসব অস্ত্রধারীদের বেশিরভাগ এখনও অধরা। চেকপোস্টগুলোকে আমরা খুব ইফেক্টিভ করেছি যাতে অন্তত ছাঁকুনি দিয়ে আমরা সন্ত্রাসীদেরকে ধরতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। সন্ত্রাসীরা সন্ত্রাস কার্যক্রম চালানোর জন্য রাস্তাঘাটে তাদেরকে বের হতেই হবে, অস্ত্র নিয়েই, অস্ত্র বহন করেই তাদেরকে যেতে হবে এক স্থান থেকে অন্য স্থানে। তো এই চেকপোস্টগুলোতে আমরা তাদেরকে ধরতে পারছি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে দিন দিন বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। ৮টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এই বিষয়ে আরও তথ্যপাত জানাতে আমাদের সঙ্গে আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের সহকর্মী জুবাইর রিফাতকে। রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে মাধ্যমে জানতে চাই আসলে হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি, আর মশা নিধনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, অনেক আপনি যেটি বলেছেন আসলে সেটি দিয়ে শুরু করতে চাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার যে ৪১টি ওয়ার্ড রয়েছে, সেই ৪১টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডকে আসলে হটস্পট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবং যেই ওয়ার্ডগুলোকে হটস্পট ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সেখানে ডেঙ্গুবাহিত যেই এডিস মশার লার্ভা সেটি কিন্তু সবচেয়ে বেশি পাওয়া গেছে। সাম্প্রতিক একটি জরিপের খবর আমরা জেনেছি। চিকিৎসকরা যেটি বলছেন যে বাড়ির আঙিনায় জমে থাকা পানি এবং ছাদে, অর্থাৎ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন চট্টগ্রাম শহর একটি সবুজের শহর এবং এখানকার মানুষের মধ্যে স্বাভাবিকভাবে বিনোদনের জায়গা যেহেতু কম, মানুষ স্বাভাবিকভাবে ছাদ বাগান এবং ইত্যাদি কার্যক্রমগুলো নিয়ে আসলে তারা সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন। এবং বর্ষার সময়টিতে যেটি হয় আসলে ছাদ বাগানগুলোতে আসলে টবে আসলে জমে থাকা পানি এবং বিভিন্ন ডাবের খোসা ইত্যাদি জায়গায় আসলে পানি জমে থাকে, ফলত এডিস মশার যে লার্ভা সেটি আসলে সবচেয়ে বেশি পাওয়া যায় ছাদে এবং বাড়ির আঙিনাগুলোতে। এবং চিকিৎসকরা যেটি বলছেন এই পর্যায়ে আসলে সচেতনতার উপর তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। তারা বলছেন যে যদি জমে থাকা পানি এভাবে করে পানি জমে থাকে তাহলে স্বাভাবিকভাবে ডেঙ্গুর যে প্রকোপ, ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ক্রমশ বেড়েই যাবে। এবং সচেতনতার উপর জোর দিচ্ছেন তারা যেটি বলছেন যে ডেঙ্গু হয়ে গেলে, অর্থাৎ পজিটিভ হলে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, তারা বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে বলছেন। এবং ডেঙ্গু হবার আগে, অর্থাৎ পূর্ববর্তী যে লক্ষণগুলো, গায়ে ব্যথা এবং 2 থেকে 3 দিন অথবা 4 থেকে 5 দিন যদি জ্বরের স্থায়িত্বকাল হয় সেক্ষেত্রে তারা চিকিৎসকের শরণাপন্ন হতে বলছেন। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো আমরা গতকালকে দেখেছি, গত 24 ঘন্টার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা দেখেছি 7 জন আক্রান্ত হয়েছেন। এবং গত 24 ঘন্টার যেই সাম্প্রতিক চিত্র সেটিতে আমরা দেখেছি গত 24 ঘন্টায় 13 জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামে একেবারে নিশ্চিত যে ডেঙ্গু আক্রান্ত তার সংখ্যা দাঁড়িয়েছে 337-এ, অর্থাৎ বলা চলে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। এবং চিকিৎসকরা সবচেয়ে বেশি যেটির উপর জোর দিচ্ছেন যে সন্ধ্যার পর বাড়িতে একেবারে মশারি টানিয়ে রাখা, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই জায়গার উপর তারা আসলে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। আর একই সাথে হামের যে পরিস্থিতি সেটিও একটু আপনাকে জানিয়ে রাখতে চাই। হামও কিন্তু আসলে গত 24 ঘন্টা বা গত 48-72 ঘন্টায় আমরা নতুন কোনো রোগী নিশ্চিত হামে আক্রান্ত না হতে দেখলেও কিন্তু আমরা দেখছি প্রতিদিনই আসলে কোনো না কোনো হসপিটালে, কোনো না কোনো হাসপাতালে এবং চট্টগ্রামের বাইরের 15 উপজেলাতেও কিন্তু আমরা দেখছি যে হামের উপসর্গ নিয়ে রোগীরা কিন্তু আসলে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং সব মিলিয়ে যে এই বর্ষা মৌসুমের আগে হাম এবং ডেঙ্গুর কারণে
চট্টগ্রামবাসী একেবারে বলা চলে যে বেশ আতঙ্কে আছেন এবং এ পর্যায়ে চিকিৎসকরা সবচেয়ে বেশি আসলে ব্যক্তি সচেতনতার উপর জোর দিচ্ছেন এবং স্বাভাবিকভাবে বলছেন যে এই ধরনের উপসর্গগুলো দেখা গেলে আসলে কোনোভাবেই যাতে মানুষ ঘাবড়ে না যায় এবং নিজের মতো করে বাসায় যে চিকিৎসা নেওয়ার পদ্ধতি সেটির দিকে যাতে মানুষ ধাবিত না হয়ে মানুষ যাতে চিকিৎসকের শরণাপন্ন হয় সেটির উপর চিকিৎসকরা বারবার করে জোর দিচ্ছেন। আর হামের যে বিষয়টি সেই বিষয়টিতে আসলে আপনাকে ধন্যবাদ। আসলে হালিশহর আগ্রাবাদ থেকে নানাবিধ যে সমস্ত তথ্যগুলো পাওয়া যায় তারই পরিপ্রেক্ষিতে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জোবাইর রিফাত। এবার একটু পাহাড়ের দিকে তাকাতে চাই, অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। আমরা একটু যুক্ত হয়ে যাই। শাহরিয়ার, আপনার মাধ্যমে একটু জানতে চাই পার্বত্য অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ এখন কেমন? আমরা শুনছিলাম আসলে শহরের সেই প্রকোপটা বেশি, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক পার্বত্য চট্টগ্রাম বরাবরই ম্যালেরিয়া, ডেঙ্গু এবং মশাবাহিত অন্যান্য যে রোগ রয়েছে সেগুলোর একটি প্রকোপ প্রবণতা থাকে। আর এই মৌসুমটি হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার একটি মৌসুম। এই মৌসুমগুলোতেই পাহাড়ের দুর্গম যে এলাকাগুলো রয়েছে, বিভিন্ন যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় আমরা দেখতে পেয়েছি যে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন বিভিন্ন জ্বরে আক্রান্ত হন এবং অনেকে ম্যালেরিয়া বা ডেঙ্গুতে আক্রান্ত হন কিংবা চিকুনগুনিয়ার মতো রোগে আক্রান্ত হন। তবে এক্ষেত্রে আমরা দেখেছি গত বেশ কিছুদিন ধরে রাঙামাটি এবং বান্দরবানে কিন্তু ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়েছে সে তুলনায়। তবে সেদিক থেকে যদি বলি তাহলে খাগড়াছড়ির অবস্থা অনেকটা ভালো। অর্থাৎ খাগড়াছড়ি যে 9টি উপজেলা রয়েছে সে 9টি উপজেলায় ডেঙ্গু ম্যালেরিয়ার যে প্রবণতা, যে প্রকোপ, সেটি রাঙামাটি এবং বান্দরবান থেকে অনেকটা ভালো অবস্থায় আছে। সেটা আমরা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে জানতে পেরেছি। গত এক সপ্তাহে খাগড়াছড়িতে একজন মাত্র ম্যালেরিয়া রোগে আক্রান্ত পেয়েছি আমরা, সেটি তাও হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরেছেন। অপরদিকে বান্দরবানের যদি আমরা বলি, বান্দরবানের রোমা, রোয়াংছড়ি, থানচি এলাকা হচ্ছে সবচেয়ে রেড জোন বলা যায় ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগের। সেই জায়গা থেকে আমরা যদি বলি তাহলে সেটি একদিক থেকে দুর্গম এলাকা, সেই দুর্গম এলাকার কারণে সেখানে স্বাস্থ্যসেবাটুকু পৌঁছানো সম্ভব হয় না। সেক্ষেত্রে মানুষকে যদি স্বাস্থ্য সচেতনতা বাড়ানো যায় এবং মশার প্রজননস্থল যদি ধ্বংস করা যায় তাহলে সেই ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ প্রবণতাটা কমে আসবে, সেটি বলছেন আমরা। ইউনুস, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে যুবককে হত্যার নৈপথ্যে আছে মাদক বাণিজ্য ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বিরোধ। পুলিশ এবং স্থানীয়রাও তেমনটাই বলছেন। তবে পরিবারের দাবি গোপন তথ্য জেনে যাওয়ায় ডেকে নিয়ে এই হত্যা। কিলিং মিশনে সরাসরি যুক্ত ছিল 2 জন। আর এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। মুরাদপুর ফরেস্ট গেট সামার হিল সোসাইটির নির্জন এই এলাকায় দুর্বৃত্তের গুলিতে খুন হন অ্যালুমিনিয়াম মিস্ত্রি আজাদ। গত বুধবার প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ এলাকাটি মাদক কারবারি ও সেবনকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে রাতে তাদের আনাগোনা ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। তাদের ধারণা মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড। ওরা মাদকসক্ত এবং কি খারাপ উদ্দেশ্য আছে, ভালো উদ্দেশ্য আছে ওদের জানা, আমরা দেখতেছি না। কিন্তু এখানেও আসে বাইক নিয়ে, এখানে অনেক বাইক আনাগানায় দেখা যায়, এখানে রেখে ওদিকে রেখে এখানেও উঠা যাওয়া করে। ডাকিনিয়া ওখানে একটা নিরূপ জায়গা আছে, ওখানে নিয়ে গেছে। ব্যবসাটাও ওখানে, মানে ওখানে আগে দিয়েছিল, ওখান থেকে ওরা ব্যবসা করে এগুলি আবার বাইরে সাপ্লাই দেয়, বাইরে আসে যেখানে স্টেশন পর্যন্ত গাঁজা বাবা সবই বেচা। কিন্তু মেন ঘাটি হলো ওখানে। কি আসলে এরকম মাদকের কারণে না? পুলিশের দাবি ঘটনার সময় আজাদ, ইসহাক ও হৃদয় একসঙ্গে ইয়াবা সেবন করছিলেন। এক পর্যায়ে হৃদয়ের কাছে থাকা অস্ত্রের গুলিতে আজাদ খুন হন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা মাদক সেবী এবং এরা নিশ্চিতভাবেই কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য। শুধু মাদক সেবন করলে তো একটা আগ্নেয়াস্ত্র বহন করা বা সঙ্গে রাখা, এটা তো যৌক্তিক না। আজাদ পরিবার নিয়ে থাকতেন পশ্চিম 16 শহরে হামজারবাগে। তার 2 ভাই, 1 বোন ও মা বাবা আছে। পুলিশের অভিযোগ অস্বীকার করেন তারা। তাদের দাবি আজাদ কোনো ধরনের মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত ছিল না। থানায় মামলাও নেই। মাজার ব্যবসা করে না,
কিন্তু কয়েকটা পোলাভাইনের সাথে আমি রাত করি দেখিলি অবুতে এই পোলাভাইন বালা নইতে তোরা জোর করে হলো হাবাই দিব হাবাই দি তুমি আবুল বা আবুল করিবা তুই এলো একটু নেড়াই ডাকি ডাকি লই আরে বাবা মাদর ব্যবসা করে দুধি কিছু করে এলে আমার ছেলের নামে মামলা হইতো না, হ্যাঁ পূর্ব মামলা হইতো না, তো এটা তো আমার ফুলাইগুলো করে না, মামলা মাদর ব্যবসা করে না, ও খাই না, অন্য কিছু করে না। স্বজনদের অভিযোগ অস্ত্রবাবু ও কাকল নামে দুই ব্যক্তির সঙ্গে আজাদের পরিচয় ছিল। তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসা সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে। পরিবারের দাবি এসব অপকর্মের তথ্য প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই আজাদকে হত্যা করা হয়েছে। ওর পেশা কী হইতে পারে সেজন্য আমাকে কি করছে পথ থেকে সরাই দিয়েছে। আমাদের ওইরকম একটা সন্দেহ আসতেছে হয়তো বাবু কাকল ওইরকম কিছু একটা ক্রাইমে জড়িত আছে, যেটা আমার ভাই ওদেরকে বলছে এগুলো করলে ক্ষতি হবে, বাট এগুলো থেকে ভাই সরে যাও, নাহলে আমার ভাই ওইগুলো বাঁধা দিছে। কাকল যদি কিছু না করে থাকে, কাকল যদি বিনা দোষী হয়ে থাকে, তাহলে কাকল কেন পালাইলো আমার ভাই মার্ডার হওয়ার পর? কাকল যদি বিনা দোষী হইতো, ও যদি কিছু না জানতো, তাহলে ও অবশ্যই থাকতো। এই ঘটনায় নিহতের বাবা 5 জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক নুরুল আলম রনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি। পুলিশ জানায় রনির বিরুদ্ধে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে বিশেষ অভিযানে আটক হয় রনি। সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়। এরপরই অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমুদ্রে সৃষ্ট লঘুচাপের কারণে কিছুটা উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আর এই বিষয়ে আরও জানবো, কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, আপনার মাধ্যমে জানতে চাই আসলে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার সামগ্রিক পরিস্থিতি? অনেক সকাল থেকেই আমরা দেখছি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একটু আগেও বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন, বাতাসও রয়েছে এবং বাতাসের কারণে এই যে সমুদ্র সৈকত থেকেই আমরা যেটি দেখতে পাচ্ছি, সাগর বেশ উত্তাল রয়েছে। উত্তালের কারণে যে বিশাল বিশাল ঢেউগুলো কিন্তু এখানে তীরে আছড়ে পড়ছে। এই অবস্থায়ও কিন্তু অনেকেই অসাবধানতাবশত অনেকেই সাগরের এই ঢেউয়ের সাথে খেলছে এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সেই সি সেফ লাইফগার্ডের যে সতর্ক অবস্থান তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে কক্সবাজার এই সমুদ্র গোসল করতে নেমে বেশ প্রায় সময় কিন্তু কেউ না কেউ ভেসে যায়। এটা হচ্ছে অসতর্কতা অবস্থা। আবার পাশাপাশি হচ্ছে আপনি নিশ্চয়ই একটা খাল দেখতে পাচ্ছেন। আমরা ঠিক একটু সাগর থেকে একটু দূরে একটা খাল দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু বেশ কিছু খাল সৃষ্টি হয় হচ্ছে বর্ষাকালে, যেগুলো আসলে অনেকে গোসল করতে নামলে তখন কিন্তু জানে না মাঝখানে একটা খাল, সামনে একটা খাল থাকতে পারে। যখন অসতর্কতা অবস্থায় নামে বা যখন এখানকার যারা লাইফগার্ডের সদস্য আছে, যারা বিভিন্ন নির্দেশনাগুলো দেয় কোন সময় নামা যাবে, কোন জায়গায় পানিতে নামা যাবে, সেই নিয়মগুলো যারা মানে না বা অসতর্কতা অবস্থায় নেমে যায়, তখন কিন্তু এসব খালের গুপ্ত খালের মধ্যে পড়ে কিন্তু অনেকেই ভেসে যায়। তো এই জন্যই কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে এবং এই মুহূর্তে যারা আমরা দেখছি সাগরে নেমে গোসল করছে তাদেরকে বিভিন্নভাবে গাইড করছে সি সেফ লাইফগার্ড এবং হচ্ছে এখানে অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা। এবং এই মুহূর্তে সাগর বেশ উত্তাল রয়েছে এবং পাশাপাশি হচ্ছে কক্সবাজারের যেসব যান এখনো পর্যন্ত সাগরে মাছ ধরা অবস্থায় রয়েছে, সেই সব যানগুলোকে দ্রুত সময়ের মধ্যে কুলে ফিরে আসার জন্য আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। অনেক
অবশ্যই সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য স্যার। নতুন অনুমোদিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর যৌক্তিক ও সহজ যোগাযোগ সমৃদ্ধ স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে এলাকার সর্বস্তরের মানুষ। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে তারা নারায়ণহাট ও দাঁতমারা মধ্যবর্তী স্থান সদর দপ্তর স্থাপনের দাবি জানান। আর এই বিষয়ে গণশুনানির রায় উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে উত্তরাঞ্চলের মানুষ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেন সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা। উপজেলা সদরের সঙ্গে অবস্থানগত দূরত্বের কারণে উত্তর ফটিকছড়ি দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার বলে উল্লেখ করে গণশুনানির রায় মেনে নেয়ার আহ্বান জানান তারা। মাদক বাণিজ্য ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল আর সমাবেশ হয়েছে চট্টগ্রামে। নগরীর নয়াবাজার বিশ্ব রোড মোড় থেকে বেরিয়ে মিছিলটি আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। মিছিল পূর্ব সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, আফসারুল ইসলাম, আলমগীর আলম সহ অনেকেই বক্তব্য রাখেন। নতুন প্রজন্মকে সচেতন করা এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান সংহত করতে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। এদিকে চট্টগ্রামে 236 জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট। আর এই উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য এরশাদুল্লাহ বলেন, শিক্ষিত জাতি তৈরি, মানব সেবা এবং সমাজের উন্নয়নে এই ধরনের বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা বিস্তারে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পরে বৃত্তি প্রদান করা হয়। আর এর আগেও 2 ধাপে কয়েকশো শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।